তাহলে আজকে আমরা সরাসরি HTML যে ল্যাঙ্গুয়েজটা আছে এইটা নিয়ে আমরা আলোচনায় চলে আসলাম। এর আগে আমরা যে থিওরি গুলো পড়েছিলাম ওগুলো খুব ইম্পোর্টেন্ট, আর লাস্টে একটা থিওরি পড়াবো একদম শেষে। সেটা হচ্ছে তোমার কোডিং যখন সম্পূর্ণটা শেষ হবে এরপরে শুরু করব। তা আজকে তাহলে আমাদের এই HTML এর শুরুতে প্রথমত আমরা কিছু সংজ্ঞাগুলো দেখব। যেমন HTML এর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা এমসিকিউ এর জন্য অবশ্যই বেশি আসে। ফুল ফর্ম কি? তো পরীক্ষায় যদি সংজ্ঞা চাই তাহলে আসলে শুধু ফুল ফর্ম লিখলে হবে না। এরপরে এটা সংক্রান্ত কিছু কথা লিখতে হবে। যেমন এখানে লেখা আছে এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এর সাহায্যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়, এটা তোমরা জানো। এখন এইটা অনেকে বলে যে স্যার এই HTML টাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? তো আমরা একটু পরে ওইটাতে আগাবো। HTML এর কোডগুলো করতে গেলে আমাদের বিভিন্ন ট্যাগ সংক্রান্ত কিছু ধারণা থাকতে হয়। তো এখানে আমি ওই ইনফরমেশনটা দিয়ে রাখছি যে HTML টাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলার কারণটা হচ্ছে এটা কিছু মার্কআপ ট্যাগ এর সমষ্টি। ট্যাগকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা মাত্রই শুরু করলাম। দেখতে পেয়েছো? জি স্যার। জাস্ট HTML এর আমরা ফুল ফর্মটা বলেছি। আর এইটার ডেফিনিশনটা বলেছি যে ওয়েব পেজ তৈরি করার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর সাহায্যে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। এটা আমরা আগেও বলেছিলাম। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? কারণ HTML ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের অনেকগুলো ট্যাগ সংক্রান্ত জানতে হবে। ওইটার ডেফিনিশনটা আমরা পরে দিব। ট্যাগ কি? এটা হলো কতগুলো ট্যাগের সমষ্টি। আর এই মার্কআপ ট্যাগের দ্বারা কি হয় যে ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট কিভাবে প্রদর্শন করবে। দ্যাট মিনস আমরা যে ওয়েব পেজগুলো ভিজিট করি সেগুলো আমাদের সামনে কিভাবে ভিজুয়ালাইজড হবে ওই কাজগুলো বেসিক্যালি HTML এর ট্যাগ দিয়ে সম্পন্ন করা হয়। তো ট্যাগ যখন বুঝে যাবা তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। এই লাইনটার মিনিং। বাট পরীক্ষায় অনেক সময় যদি কখনো আসে যে HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? তাহলে এই ২ লাইন লিখতেই হবে। আর HTML কি বললে উপরের এই সংজ্ঞাটা লিখে দিবা। আর ফুল ফর্ম আসলে শুধু এতটুকু লিখবা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বাট HTML কি বললে ডেফিনিটলি এটা সংক্রান্ত কিছু ইনফরমেশন দিতে হবে। পরীক্ষায় এটা যদি আসে ২ মার্কের আসতে পারে, HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় ব্যাখ্যা করো। তখন তোমরা জাস্ট এই লাইনটা লিখলেই হবে। আর বেশি কিছু লিখার দরকার নেই। আর যদি HTML সংক্রান্ত একটু ইনফরমেশন আগে দিতে চাও ফুল ফর্ম দিতে পারো। HTML দিয়ে কি করা যায়? HTML দিয়ে আমরা চাইলে ওয়েব পেজের টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবই এড করতে পারবো। তবে তোমাদের সিলেবাসে মানে কিছু রাইটার হয়তো অডিও ভিডিও দিলেও তোমাদের আসলে এটা বোর্ড সিলেবাসে নেই। অডিও ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন এগুলো রিলেটেড কোনো কোড তোমাদের HTML এ লাগবে না। তবে কি করা যায় এটা এজন্যই বললাম যে অনেক সময় আ HTML তে অনেকের ধারণা থাকে শুধুমাত্র মানে টেক্সট রিলেটেড কাজগুলোই করা যায়। তো সেই ক্ষেত্রে MCQ টা ভুল হয়ে যেতে পারে। এজন্য HTML এ কি কাজ করা যায় সেই বিষয়টা আমি এখানে ইনফরমেশনটা দিয়ে রাখছি। তাহলে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন সবই আমরা ওই পেজে এনালাইজ করতে পারি। এটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্ট, এটা থেকে MCQ আসে। মাঝে আসে। HTML এর এক্সটেনশন হলো। ফাইল এক্সটেনশন নামে একটা টপিকস পড়াইছিলাম, মনে আছে? ফাইল এক্সটেনশন যেমন ধরো আমি যদি .jpg লিখি বলো তো তাহলে এটা কি নির্দেশ করে? .jpg লিখলাম। তাহলে এটা কোন ধরনের ফাইল? ছবি, ছবি। যদি .mp3 লিখি? গানের, অডিও, অডিও। অডিও। তারপর MP4 লিখলে ভিডিও এরকম। তাহলে যেকোনো ফাইলের লাস্টের যে অংশটুকু এটা দেখে আমরা গেস করতে পারি যে এই ফাইলটা বেসিক্যালি কোন ধরনের। মানে ফাইল এক্সটেনশন মিনস হোয়াট টাইপ অফ ফাইল ইট ইস। তাহলে এই অংশটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা অডিও ফাইল, এটা একটা ইমেজ ফাইল। যেমন এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি তোমাদের পড়াচ্ছি .pptx থাকে না লাস্টে পিপিটি থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখে ফাইলের ফরমেটটা গেস করতে পারি যে কোন ধরনের ফাইল নিয়ে আমি কাজ করতেছি। তো যদি কোনো ফাইলের লাস্টে নাম যেকোনোটা হতেই পারে, ফাইলের নাম তো যেকোনো তোমরা দিতেই পারো। বাট যদি লাস্টে দেখো .html আছে তাহলে কি বুঝবা? .html দেখলে বুঝবা ওটা একটা HTML HTML এর ফাইল। এক্সটেনশন। হ্যাঁ, একটা HTML এর একটা ফাইল, রাইট। এখন এই HTML এর ফাইলটাকে ২ ভাবে এক্সটেনশন দেওয়া যায়। একটা হচ্ছে .html আর আরেকটা হচ্ছে .htm।
ডট এইচটিএম। এখন অনেক স্টুডেন্ট এই ইনফরমেশনটা খেয়াল করে না যে ডট এইচটিএম দেওয়া যাবে কিনা। হ্যাঁ, দেওয়া যাবে। তো এমসিকিউ অপশনে বলে যে এইচটিএমএল এর ফাইল এক্সটেনশন ফরম্যাট কোনগুলো? যদি বহুপদী এমসিকিউ আসে ডট এইচটিএমএল, ডট এইচটিএম এভাবে দেওয়া থাকে। অনেক সময় অপশনে অ্যান্সার দেওয়া থাকে অনলি 1। তো 1 টা তো হবে না। ডট এইচটিএমএল, ডট এইচটিএমএল দুটাই কারেক্ট। তার মানে ১ এবং ২ দুটাই অ্যান্সার। আর যদি একটা অপশন থাকে জ্ঞানমূলক তাহলে তো তোমরা বুঝতেই পারলা। বাট ২ টা ফরম্যাটেই এইচটিএমএল এর ফাইল এক্সটেনশনটা দেওয়া যায়। বুঝতে পেরেছো? ভুল করো না এমসিকিউ আসলে। তাহলে এটা গেল। এরপরে হচ্ছে পরের লাইনটা আমরা বলি যে HTML এডিটর হিসাবে নোটপ্যাড ব্যবহার করা হয়। আচ্ছা, এডিটর কি? যেমন আমরা সি প্রোগ্রাম যখন করেছিলাম কোন সফটওয়্যার ইউজ করেছিলাম? কোড ব্লক, রাইট? কোড ব্লক সফটওয়্যার ইউজ করে তোমাদের কোডগুলো দেখাইছিলাম। মনে পড়ে কিনা? মনে আছে? শুনতে পাচ্ছ? স্যার ওই যে ঘর ঘর করে। হ্যাঁ, হ্যাঁ, কোড ব্লক সফটওয়্যার ইউজ করেছিলাম। হুম, আমরা যদি HTML কোড লিখতে চাই তার জন্য তো সফটওয়্যার লাগবে। তো HTML কোড লেখার জন্য বেসিক্যালি নোটপ্যাড ইউজ করা হয়। এছাড়াও অন্যান্য সফটওয়্যারেও করা যায়। যেমন এখানে লেখা আছে Dreamweaver, Notepad++, আরো সফটওয়্যার আছে Sublime Text, অনেক। তবে উইন্ডোজ এর সাথে অটোমেটিক ভাবে এই সফটওয়্যারটা দেওয়া থাকে। অনেকে এটা ইউজ করে। এই যে নোটপ্যাড এই সফটওয়্যারটা ইউজ করে। তো আমি তোমাদের পড়াবো হচ্ছে Notepad++ দিয়ে। প্লাস প্লাস দেখেই বুঝতে পারতেছো দ্যাট ইস দ্য আপার ভার্সন অফ নোটপ্যাড সফটওয়্যার। বুঝতে পেরেছো? Notepad++ এ কিছু এক্সট্রা ফিচার এখানে এড করা আছে। তো যার কারণে আমরা নোটপ্যাড++ সফটওয়্যারটা ইউজ করব আমি। এটা তোমরা প্লে স্টোর থেকে যে তোমরা নিজেরাও ইনস্টল দিতে পারো মোবাইলে, কোনো সমস্যা নেই। এখানে বাড়তি কিছু সুবিধা পাওয়া যায়। যেহেতু আপার ভার্সন সেটা আমরা দেখব কি সুবিধা পাওয়া যায়। তবে তোমরা চাইলে নোটপ্যাডও ইউজ করতে পারো, নোটপ্যাড++ ও ইউজ করতে পারো। আরেকটা সুবিধা হলো যেকোনো টেক্সট এডিটরেও কিন্তু HTML দিয়ে কোডগুলো করা যায়। কিন্তু ওই যখন তুমি সেভ দিতে যাবা তখন ফাইলের এক্সটেনশনটা লাস্টে অবশ্যই .html অথবা .htm রাখতে হয়। এইটাই হচ্ছে মনে রাখার বিষয়। তুমি যেকোনো টেক্সট এডিটরে করতে পারো। আমরা যখন HTML এর সুবিধাগুলো বলেছিলাম, তার ভিতরে আমি বলেছি কিনা আমার মনে নেই। তবে এইটাও একটা সুবিধা যেকোনো টেক্সট এডিটর মানে যেগুলো আমরা টেক্সট টাইপের কোনো কিছু লিখি যেমন বাংলা, ইংরেজি এ ধরনের সফটওয়্যার গুলোতেও HTML করা যায়। তবে ফাইলটাকে অবশ্যই .html অথবা .htm দিয়ে সেভ করতে হবে। তবে আমরা যেহেতু এটার জন্য স্পেশালি কিছু সফটওয়্যার আছে সো আমরা যেকোনো টেক্সট এডিটরটাকে চুজ করছি না। তো আমি তোমাদের যে সফটওয়্যারটা ইউজ করব সেটা হচ্ছে Notepad++, দ্যাট ইস দ্য আপার ভার্সন অফ নোটপ্যাড। ঠিক আছে? তাহলে HTML এডিটর কি? শর্টকাট যদি পরীক্ষায় আসে তাহলে HTML এডিটর বলতে সেটাই বোঝায় যেখানে HTML কোডটা আমি লিখব। অনেক সময় পরীক্ষায় বলে নোটপ্যাড কি? তাহলে নোটপ্যাড কি? নোটপ্যাড হলো এক ধরনের এডিটর যেখানে HTML এর কোডগুলো আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো? পারবা না? ১ মার্কের যদি আসে। জি তো স্যার। অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন এভাবেও হতে পারে যে HTML এর কয়েকটা এডিটরের নাম লিখো। তাহলে বলবা নোটপ্যাড, নোটপ্যাড++, ড্রিমওয়েভার, আরেকটা আছে সাবলাইম টেক্সট খুব বেশি ইউজ করা হয়। অনার্সে আমরা ইউজ করেছিলাম। তো যাই হোক এটা তাহলে আমরা বুঝলাম। এখান থেকে শর্ট কোশ্চেন গুলোই পড়বা ১-২ মার্কের জন্য। এরপরে আমরা বেসিক্যালি কিছু ইতিহাস জানবো। কারণ এখান থেকে এমসিকিউ আসে। এই স্লাইডটা হোল স্লাইডটা এমসিকিউ এর জন্য। এই ব্যক্তিটার নাম কি বলতো? 9-10 এ ছিল কিন্তু। টিম বার্নার্স-লি। এই টিম বার্নার্স-লি হচ্ছে ওয়েবের জনক। এটা চাকরির পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় অনেক বেশি আসে এমসিকিউতে যে ওয়েবের জনক কে? ওয়েবের জনক হচ্ছে টিম বার্নার্স-লি। তো এই টিম বার্নার্স-লি দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে। সান বলে এটা একটা বেসিক্যালি ল্যাব। অনেকে বলে স্যার সান কি? সান হচ্ছে একটা গবেষণাগার। জেনেভার সানে মানে হচ্ছে সান একটা গবেষণাগার। রিসার্চ বেস কাজ করা হয় এখানে। তো এই টিম বার্নার্স-লি ওখানে কাজ করার সময় ১৯৯০ সালে HTML টা আবিষ্কার করে। আর HTML এর অনেকগুলো ভার্সন আছে। কোন ভার্সনটা কত সালে আসছে এখানে দেওয়া আছে। আপডেটেড ভার্সন হচ্ছে HTML5। HTML এর একদম লেটেস্টটা হচ্ছে HTML5। এই স্লাইডটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়ে নিবা। তবে আমি তোমাদেরকে কিছু জিনিস বলতে চাই
যে টিম বার্নার্স-লি যখন এই সর্বপ্রথম ওয়েবটা তৈরি করে, যেকোনো জায়গা থেকে ভার্চুয়ালি আমরা ওয়েবসাইট থেকে সেবাগুলো নিতে পারি। তো এই বুদ্ধিটা তার মাথায় কোথায় থেকে আসছিল সেটা নিয়ে আমি কিছু কথা বলি। তো উনি বেসিক্যালি সান ল্যাবে কাজ করত। যে গবেষণা করার পরে যে ফলাফলগুলো পেত এটা হচ্ছে তোমার ওইখানকার ডাটাবেজে রেখে চলে আসতো গবেষণাগারের কম্পিউটারে। তো আসলে যারা রিসার্চার তাদের চিন্তাভাবনা তো আমাদের থেকে সবসময় ভিন্নই হয়। আমরা তো মনে করো খাই, দাই আর ঘুমাই, আমরা অত কিছু চিন্তা করি না। তো টিম বার্নার্স-লি যেটা করেছিল, ওই ফার্ট ল্যাবে গবেষণা করার সময় সে তোমার চিন্তা করেছিল যে আমি প্রতিদিন গবেষণা করার পরে যে ফলাফলগুলো ল্যাবের কম্পিউটারে রেখে চলে আসি বা গবেষণাগারের কম্পিউটারে রেখে চলে আসি, আমি বাসায় আসার পরে যদি ওই কম্পিউটারের ডাটাগুলো এখান থেকে ইউজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আবার বলছি, ও বাসায় আসার পরে চিন্তা করত গবেষণাগারের কম্পিউটারে ডাটাবেজে আমি যে ফলাফলগুলো লিখে আসলাম বা সংরক্ষণ করে আসলাম, ওইটা যদি আমি ভার্চুয়ালি আমার বাসা থেকে গবেষণাগারে না যেয়ে যদি দেখতে পারতাম বা ওটা নিয়ে কাজ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই চিন্তাভাবনা থেকেই তিনি সর্বপ্রথমে ওয়েবের ধারণাটা উনার মাথায় আসে এবং লাস্টে উনি সফল হয়। আর এই HTML টা তৈরি করে ১৯৯০ সালে। এরপর এটা সবার জন্য ওপেন করে দিয়েছে। এখন তো আমরা সবাই ইউজ করতে পারি। আচ্ছা, আশা করি এটা শর্ট একটা ইতিহাস বললাম যে উনার মাথায় কিভাবে আসছিল। আরো ইতিহাস আছে। HTML নামে আমরা তো একটা আলাদা বই পড়েছি। ওইখানে আসলে তোমার অনেক কিছু লেখা আছে। HTML এর বিভিন্ন ভার্সন নিয়ে সুবিধা অসুবিধা অনেক কিছু আছে। আমাদের ওইটা আসলে পড়ার টপিকস না। তো HTML এর আমরা কি অ্যাডভান্টেজ গুলো পাই এই জিনিসটা আমরা একটু বলতে চাই। HTML এর ফার্স্ট অ্যাডভান্টেজ যদি আমরা বলি এটার দ্বারা খুব সহজে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। এই পয়েন্টটাই এট এ টাইমে একটা সুবিধা, এট এ টাইমে একটা অসুবিধা। অসুবিধা কেন বললাম বলো তো? মনে পড়ে? এটার সাহায্যে স্ট্যাটিক তৈরি করা যায় ইজিলি, ঠিক আছে। কিন্তু এটার তো একটা লিমিটেশন আছে। এটা দিয়ে কি ডাইনামিক তৈরি করা যাবে? HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যাবে কিনা? কি ব্যাপার? শুনতে পাচ্ছ? জি স্যার। তৈরি করা যাবে HTML দিয়ে ডাইনামিক ওয়েবসাইট? করা যাবে না। HTML দ্বারা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। তাহলে এটা এট এ টাইম একটা সুবিধা কেন? যে আমি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে এটা আমার করা সম্ভব। কিন্তু HTML দিয়ে যদি আমি ডাইনামিক করতে চাই পারব না। তাহলে এটা এট এ টাইম একটা সুবিধা, এট এ টাইম অসুবিধা। সুবিধাতে কি বলবো? এটার সাহায্যে খুব সহজে আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি অন্য ল্যাঙ্গুয়েজের হেল্প ছাড়া। অসুবিধা কি? এটা দ্বারা কোনো ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় না। এটা পরে আমরা অসুবিধার মধ্যেও বলব। HTML দ্বারা তৈরি ওয়েব পেজ খুব সহজে লোড হয়। যেমন দেখবা যে অনেক ওয়েবসাইটে ঢুকলে আমরা যখন পেজে যাই তখন নেট স্পিড কম থাকলে অনেক পেজ গুলো ঘুরতে থাকে, তাই না? লোড হতে চায় না। কিন্তু HTML দ্বারা যে ওয়েব পেজ গুলো তৈরি এগুলোর লোডিং পিরিয়ড খুব কম লাগে। মানে অল্প একটু ব্যান্ডউইথ বা ইন্টারনেট স্পিড থাকলেই তুমি সহজে ওই পেজটাকে লোড করতে পারবা। এটা একটা সুবিধা। HTML ভাষা শিখা ও ব্যবহার পদ্ধতি খুব সহজ। এই কথাটার মানে হলো যে HTML তে আমরা তো কোড গুলো লিখার জন্য তেমন কিছু প্রোগ্রামিং লজিকের দরকার হয় না। যেমন সি প্রোগ্রামে আমরা লুপ, তারপরে অ্যারে, বিভিন্ন ফাংশন অনেক কিছু নিয়ে আমরা কাজ করেছি। HTML এ এত ঝামেলার কিছু নেই। কিছু ট্যাগ মুখস্থ করা থাকলেই তুমি একটা ওয়েব পেজ ইজিলি ডিজাইন করতে পারবা। তার মানে এখানে কাজ সেরকম প্রোগ্রামিং রিলেটেড জটিলতা কোনো ব্যাপার নেই। শুধুমাত্র কিছু ট্যাগ আছে। এই ট্যাগ গুলো যদি তুমি রিমাইন্ডার রাখতে পারো তাহলে তুমি ইজিলি একটা ওয়েব পেজ তৈরি করতে পারবা। এইজন্য বলতেছে HTML ভাষা শিখা এবং ব্যবহার পদ্ধতিটা খুব সহজ। ৪ নম্বরে কি বলছে দেখো, এটার একটা মোস্ট ইম্পোর্টেন্ট অ্যাডভান্টেজ। যেমন দেখবা তোমরা যখন অ্যান্ড্রয়েড বিভিন্ন অ্যাপস গুলো দাও, দেখবা যে তোমার মোবাইলটা যদি অনেক ওল্ড হয়ে যায় তাহলে আপডেটেড অনেক সফটওয়্যার গুলো সাপোর্ট করে না। এরকম ঝামেলাগুলো হয় বা নির্দিষ্ট একটা জিনিস কাজ করার জন্য নির্দিষ্ট একটা সফটওয়্যার লাগে। অন্য সফটওয়্যারে দেখা গেল হয় না। ওই ভার্সনটাই লাগে। কিন্তু HTML দ্বারা তৈরি যেকোনো ওয়েব পেজ যেকোনো ব্রাউজারে সাপোর্ট করে। এটা ভার্সন টু ভার্সন যে ভেরি করবে এমনও না। যেকোনো তুমি Google Chrome ইউজ করতে পারো, Mozilla Firefox ইউজ করতে পারো। মানে এটা এমন না যে Opera Mini তে সাপোর্ট করবে না, শুধু Google Chrome এ করবে। এমন না।
বুঝতে পেরেছো? এই পয়েন্টের মানে সব ব্রাউজারে সাপোর্ট করে। এরপর হচ্ছে HTML দ্বারা তৈরি ওয়েবসাইটে খরচ কম হয়। বলো তো এটার ব্যাখ্যা দিয়েছিলাম। কেন খরচ কম হয়? কারণ ডাটাবেজের কানেকশন থাকে না। আরেকটা রিজন ছিল দক্ষ ডেভেলপারের দরকার হয় না। যে কেউ যদি এই ল্যাঙ্গুয়েজটা একটু প্র্যাকটিস করে, কয়েকটা ট্যাগ মনে রাখে তাহলে ইজিলি ওয়েব পেজ তৈরি করতে পারবে। এখানে ডাটাবেজের কানেকশন লাগে না। সো এখানে তো আ খরচ কমবেই। আরেকটা ব্যাপার হলো যে কোনো স্কিলফুল ওয়েব ডেভেলপারই হতে হবে, নট নেসেসারি। এজন্য খরচ কম হয়। HTML ভাষা কেস সেনসিটিভ নয়। এটা অনেক সময় এই পয়েন্টটাই ২ মার্কের কোয়েশ্চেন আকারে আসে। এখানে তুমি পড়তেছো অ্যাডভান্টেজ হিসাবে, কিন্তু পরীক্ষায় অনেক সময় এই পয়েন্টটা তুলে দিবে যে আ HTML ভাষা ইস নট কেস সেনসিটিভ, এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে বলবে। তখন কি বলবা? কেন এটা কেস সেনসিটিভ নয়? সি প্রোগ্রাম যখন পড়েছিলাম ডেফিনিটলি ওটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ ছিল। কিন্তু এটা নয় কেন? সি প্রোগ্রামের কোড গুলো কি বড় হাতের অক্ষরে লিখা যায়? বা বড় হাতের ছোট হাতের মিক্সড করে লিখা যায়? না ওটা কিন্তু সবসময় তোমার ছোট না হাতের স্যার অক্ষরে লিখতে হতো। বিভিন্ন ফাংশন গুলো লিখতাম তখন সেটাও ছোট হাতের অক্ষরে লিখতে হতো। তো HTML এর ক্ষেত্রে আমরা যে ট্যাগ গুলো শিখবো, এই ট্যাগ গুলো ছোট হাতের বা বড় হাতের কোনো কিছুতেই ম্যাটার করে না। তুমি চাইলে বড় হাতের অক্ষরে লিখতে পারো, চাইলে ছোট হাতের অক্ষরে লিখতে পারো। যদি মনে করো তুমি কম্বাইন করে লিখবা, কিছুটা ক্যাপিটাল লেটার, কিছুটা স্মল লেটার, কোনো সমস্যা নেই। দ্যাটস হোয়াই এটা কেস সেনসিটিভ না। তাহলে পরীক্ষায় যদি আসে যে HTML ভাষা কেস সেনসিটিভ নয় কেন ব্যাখ্যা করো, বলতে পারবা না? তাহলে বলতে হবে HTML ভাষা অন্যান্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ সাচ লাইক দ্যাট সি এর মতো এটা ছোট হাতের অক্ষরেই লিখতে হবে এরকম ব্যাপার ঘটে না। এখানে যে ট্যাগ গুলো ইউজ করব সেটা ছোট হাতের বা বড় হাতের যেকোনো অক্ষরে লিখা যায়। দ্যাটস হোয়াই HTML ভাষাটা কেস সেনসিটিভ না। যেকোনো টেক্সট এডিটরে কোড লিখা যায়। এটা আমি একটু আগে মনে হয় বলছিলাম যে HTML এর একটা সুবিধা হলো যে আমরা যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ইউজ করে কোডগুলো করব নট নেসেসারি সবসময় তোমার এই নোটপ্যাড প্লাস প্লাস বা সাবলাইম টেক্সট এই ধরনের এডিটরই ব্যবহার করতে হবে। আমরা নরমালি বাংলা, ইংরেজি যে টেক্সট গুলো লিখি যে সফটওয়্যার গুলো যেমন এমএস ওয়ার্ড বা এই ধরনের এগুলো টেক্সট এডিটরেও তুমি করতে পারো। তবে ফাইল এক্সটেনশনে ডট এইচটিএমএল দিয়েই তোমাকে সেভ করতে হবে। তাহলে হবে। যেমন ওয়ার্ড ফাইলে তো ডট ডগ লেখা থাকে। কিন্তু ডট ডগ যদি লেখা থাকে তাহলে ওইটা কিন্তু আবার ব্রাউজারে কিন্তু আমরা আউটপুট দেখতে পারবো না। অবশ্যই সেভ করার সময় ডট এইচটিএমএল দিয়ে করতে হবে। এইজন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যেকোনো টেক্সট এডিটরেও আমরা এইচটিএমএল কোড লেখার সুবিধাটা আছে। অসুবিধার ১ম কথাটা কি বলতে পারি? ১ম এই বলেছিলাম। স্ট্যাটিক ওয়েব পেজ ডেভেলপ করা যায় কিন্তু ডাইনামিক ওয়েব পেজ করা যায় না। আর কি হতে পারে? নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এই যে একটা প্যাচ লেগে গেছে। এর আগে পড়াইছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটটা নিরাপদ নাকি নিরাপদ না? কি বলছিলাম এর আগে? নিরাপদ তাহলে এখানে যে বলল নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, তাহলে ওইখানে নিরাপদ বলা আর এখানে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বলা ২ কথার মানে কি এক? অবশ্যই এক না। তাহলে আমাদের জানতে হবে ওই ক্ষেত্রে কেন বলেছিলাম বেশি নিরাপদ? কারণ হচ্ছে HTML এর যে আ ইনফরমেশন গুলো HTML কোড দ্বারা লিখা যে ইনফরমেশন গুলো এটা সবার জন্যই ওপেন করা থাকে। এটা হ্যাক করার কিছু নেই। সো এটা যে কেউ হ্যাক করে বিশেষ অ্যাডভান্টেজ পাবে এমন তো না। কারণ ওই ইনফরমেশন গুলো সবার জন্য পাবলিকলি ওপেন করা থাকে। যেমন Facebook এর যে হোম পেজে আমরা যে ইনফরমেশন গুলো দেখি, এটা তো সবাই সার্চ করে একই রকম দেখে। তো এই ইনফরমেশন গুলো কি হ্যাক করার দরকার আছে? না স্যার এইজন্য বলেছিলাম যে ওটা বেশি নিরাপদ। বাট এইখানে এসে HTML টা স্ট্যাটিক ওয়েবসাইট বাট কি বলতেছি? যে এইটা হলো নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। তার মানে এই কথাটা বলার ডেফিনিটলি আলাদা কোনো মিনিং আছে। তো সেই মিনিংটা আমি দেখাচ্ছি। তার আগে ৩ নাম্বার পয়েন্টটা একটু পড়ায় নিই। HTML দ্বারা তৈরি যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট সো এখানে মতামত প্রকাশ বা ডাটা ইনপুট করার কোনো ব্যবস্থা নেই। আর এখানে তো ডাটাবেজই নেই। ডাটা ইনপুট করবা কেমনে, তাই না? এটা একটা অসুবিধা ছিল। এই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এই ক্ষেত্রে এই কথাটা বলার মানে কি? চলো আমরা এটা একটু ব্যাখ্যা করে আসি। সরাসরি আমি একটু ব্রাউজারে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি আমাদের কলেজের ওয়েবসাইটের পেজটা একটু ওপেন করি, তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার
মাউস থেকে রাইট ক্লিক করবা। কি বললাম? মাউস থেকে রাইট ক্লিক। পেজটা চলে গেল, দাঁড়াও। মাউস থেকে আমরা রাইট ক্লিক করব। মাউস থেকে রাইট ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স, সবাই কি দেখতে পেয়েছে? মাউস থেকে রাইট ক্লিক করার পরে ভিউ পেজ সোর্স, ঠিক আছে, এই অপশনে ক্লিক দিলাম। দেখো তো এখানে যে কোডগুলো দেখা যায়, এই যে উপরে লেখা আছে HTML, এখানে HTML আরো অনেক কোড আছে। এই কোডটা তুমি কপি করতে পারবা না? পারবা কিনা? অবশ্যই জি করা স্যার। যাবে। জি স্যার। HTML এর কোডগুলো যে কেউ চাইলে 30 সেকেন্ডে কপি করে ফেলতে পারে। আমি আমাদের কলেজের ওয়েবসাইটে গেলাম, নট নেসেসারি এইটা। তুমি যদি ফেসবুকের ওয়েবসাইটে যাও, এটাও কপি করতে পারবা। যেমন আমার এখানে যে ফেসবুকের যে পেজটা আছে, এটাতেও যদি আমি রাইট ক্লিক করি, ভিউ পেজ সোর্স, একটু সময় লাগতেছে। দেখো এই ইনফরমেশন গুলো এখানে মানে স্ট্যাটিক, এখানে অনেক কিছু কোড লেখা আছে তো এখানে চোখে ইয়া লাগতেছে। যাই হোক, এখানে যে কোডটা আছে এটা সব দেখো এখানে চলে আসতেছে। তাহলে HTML CSS এর সমস্যাটা কি বুঝতে পারলা না? পারলা না? কেন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল বললো? কারণ চাইলে HTML CSS দিয়ে লেখা কোডটা ইজিলি যে কেউ চাইলে কি করতে পারে? কপি করে ফেলতে পারে। তুমি এই কোডটা যদি তুমি এই ইয়াতে বসাও নোটপ্যাড প্লাস প্লাসে, তাহলে ওই সেম হোম পেজের মতো আউটপুট তোমার শো করবে। তাহলে একটা মানুষ কত কষ্ট করে একটা কোড লিখলো, আর এই কোডটা আবার দেখো যে কেউ ইজিলি কপি করে ফেলতে পারে। কিন্তু তুমি যেগুলো ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, PHP, তারপরে তোমার হচ্ছে MySQL ডাটাবেজের যে ল্যাঙ্গুয়েজ গুলো, এই কোডগুলো কি তুমি কপি করতে পারবা? ওখানে কি দেখা যাচ্ছিল? হ্যাঁ। না স্যার। এইজন্য বলা হচ্ছে যে HTML এর একটা অসুবিধা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাটা দুর্বল। এখানে স্টুডেন্টরা আসলে জিনিসগুলো বুঝে না যে এই কথাটার মানে কি আর অধিক নিরাপদ এটার মানে কি। এই ক্ষেত্রে দুর্বল বলছে এইজন্য যে এখানে কোডটার অ্যাক্সেস যে কেউ কপি করে ফেলতে পারে। যেটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজের কোডগুলো কখনোই কপি করা যায় না। কারণ ওটা হাইড করা থাকে। ওইটা শুধুমাত্র যে ওয়েব অ্যাডমিনিস্ট্রেটর সে ছাড়া বা যে ওয়েব ডেভেলপার সে ছাড়া তোমার ওই কোডের ভিতরে কোনো কেউ অ্যাক্সেস পাবে না। যেমন শিক্ষা বোর্ডের ডাটাবেজে ঢুকে তুমি তোমার রেজাল্ট চেঞ্জ করে দিতে পারবা? পারবা না। না তার স্যার। মানে এই ক্ষেত্রে কোডগুলো হাইড করা থাকে। তো যার কারণে ওই রেসপেক্টে এখানে বলা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। কারণ কোডটা ইজিলি যে কেউ কপি করতেছে। আর অধিক নিরাপদ কেন বলেছিলাম? কারণ বলেছিলাম যে ওইটা আসলে হ্যাক করার দরকার হয় না মানুষের। এটা পাবলিকলি ওপেন করা থাকে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের অসুবিধাটা শেষ, সুবিধা শেষ। এবার আমরা HTML ট্যাগ এতক্ষণ ধরে বলছিলাম এইটা নিয়ে শুরু করব। প্রথমে যদি আমরা ট্যাগের যদি ডেফিনিশন দেই, তাহলে HTML ভাষায় কৌণিক ব্র্যাকেটের মধ্যে লিখিত কিওয়ার্ড, HTML হেড টাইটেল বডি ইত্যাদি মানে আরো আছে এরকম, এগুলোকে ট্যাগ বা HTML ট্যাগ বলে। এখন আমার ফার্স্ট কোশ্চেন হলো, এইখানে যে HTML হেড টাইটেল বডি এগুলো আছে, এই যে এই পর্যন্ত, এগুলোকে কি আমরা ট্যাগ বলতে পারবো? না স্যার। মানে আমি বুঝাতে চাচ্ছি, সহজ করে দিই। ধরো আমি এখানে HTML লিখলাম, এটা কি ট্যাগ? না। না স্যার। নাফিসা বলো তো এটাকে কেন ট্যাগ বলা যাচ্ছে না? কেন ট্যাগ বলবো না এটাকে? যদি এটাকে ট্যাগ বলতেই চাই তাহলে কি করব? এখানে সংজ্ঞাতে লিখাই আছে, একটু পড়ো তাহলে বুঝতে পারবা। ট্যাগ কখন বলা যাবে? কৌণিক স্যার যখন ব্র্যাকেটের চিহ্ন। ভিতরে থাকলে। থ্যাংক ইউ, রাইট। যদি আমি এখানে ব্র্যাকেট দেই, এইবার আমি HTML টাকে বলতে পারবো যে এটা একটা ট্যাগ। কিন্তু যদি আমি এই কৌণিক ব্র্যাকেটটা না দেই, তখন এটার নাম কি? HTML এর তখন নামটা কি হবে? তখন এটার নাম হবে হচ্ছে কিওয়ার্ড। কি হবে? কিওয়ার্ড হবে। বুঝতে পেরেছো? ইন জেনারেলি এখানে যে কনটেন্ট গুলো আমরা কৌণিক ব্র্যাকেটের ভিতর লিখি এদেরকে কিওয়ার্ড বলা হয়।
কিন্তু যখনই কৌণিক ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব তখন ওইটাকে আমরা পড়বো ট্যাগ বলে। যেমন দেখো এই ক্ষেত্রে বলেছিলাম কিন্তু কিওয়ার্ড, যেমন HTML হেড টাইটেল বডি। কিন্তু এইখানে একটা এক্সাম্পল দিয়ে দেখো, এটাকে কিন্তু আর আমি বলি নাই যে এটা কিওয়ার্ড, এখন কি বলছি, হেড একটা ট্যাগ। ইন জেনারেলি এই ওয়ার্ড গুলো HTML হেড টাইটেল বডি এগুলো কিওয়ার্ড, কিন্তু যখন কৌণিক ব্র্যাকেট দ্যাট মিন্স গ্রেটার দ্যান লেস দ্যান সাইনের ভিতরে লিখবো তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে HTML ট্যাগ। আশা করি বুঝতে পেরেছো। এবার ট্যাগের স্ট্রাকচারটা তাহলে কেমন? তো যদি ওখানে বলাই আছে লেস দ্যান সাইন প্রথমে, তারপরে কিওয়ার্ড বলতে HTML হেড টাইটেল বডি যে কোনোটা হতে পারে, আর গ্রেটার দ্যান সাইন দ্যাট মিন্স এই যে এখানে বলছে যে লেস দ্যান, গ্রেটার দ্যান, মাঝখানে থাকবে কিওয়ার্ড। আর ট্যাগের ক্ষেত্রে তোমার কিছু ট্যাগ আছে যেটাতে আসলে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করা হয়। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কি মিন করে? এটা দ্বারা শেষ নির্দেশ করে। আর যেটাতে ব্যাকস্ল্যাশ সাইন নেই এটা হলো স্টার্ট নির্দেশ করে। তার মানে যে কোনো একটা ট্যাগের শুরু এবং শেষ থাকে। তো যে কোনো ট্যাগের শুরু এবং যদি শেষ থাকে তাহলে বুঝবো কিভাবে? ব্যাকস্ল্যাশ দেওয়া থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে শেষ, আর এখানে ব্যাকস্ল্যাশ নেই তাহলে এটা বুঝবো হচ্ছে শুরু। যেমন আমরা যখন কোনো সিনেমা দেখি লাস্টের দিকে দেখবা যে আল্লাহ হাফেজ এরকম একটা লেখা ওঠে, তার মানে কি ওইটার কোনো একটা ইতি ঘটালো। কিন্তু যখন শুরু হয় তখন দেখবা যে সিনারিওটা ভিন্ন হয়। তো এখানে সিনারিও এটা হলো যে ব্যাকস্ল্যাশ থাকলে সেটা এন্ডিং বোঝাবে, আর ব্যাকস্ল্যাশ যদি না থাকে তাহলে সেটা স্টার্টিং বোঝাবে। এখানে সেটাই বলা আছে, এটা হলো ওপেনিং ট্যাগ বা শুরুর ট্যাগ, আর ব্যাকস্ল্যাশ আছে এটাকে বলা হয় শেষ ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। তাহলে এখানে বলাই আছে যে লক্ষণীয় বিষয় শেষ করতে অবশ্যই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিতে হবে। তাহলে যে কোনো ট্যাগের শুরু এবং শেষ থাকবে, কিন্তু কিছু ট্যাগ আছে যাদের আবার শুরু আছে কিন্তু শেষ নেই। এক্সেপশনাল কিছু কেস আছে, সেটা আমরা পরে দেখব। এখন HTML সিনট্যাক্স, এইটা হচ্ছে ঢাকা বোর্ডে কোশ্চেনটা আসছিল। HTML সিনট্যাক্স কি? সবাই এই সংজ্ঞাটা লিখে দিয়ে চলে আসছে। বলো তো এই সংজ্ঞাটা কি দেওয়াটা উচিত হয়েছে? HTML ট্যাগ আর HTML সিনট্যাক্স ব্যাপারটা কি same? তোমরা আবার বলবা নাকি স্যার বানানে পার্থক্য আছে তার মানে অবশ্যই ডিফারেন্ট কিছু, এরকম কিছু? আমি একটু ব্যাখ্যা করি। HTML সিনট্যাক্সটা হচ্ছে যখন তুমি HTML ট্যাগ লিখবা তখন সেখানে কিছু নিয়ম নীতি থাকে, ওই নিয়ম নীতিটাকে বলবো HTML সিনট্যাক্স। যদি না বুঝতে পারো আমি একটা কমন এক্সাম্পল দেই তাহলে আর একটু ক্লিয়ার হবে। যদি তোমার প্রশ্ন আসে হোয়াট ডু মিন বাই কমিউনিকেশন, তাহলে দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করাটাকে আমরা বলি হচ্ছে কমিউনিকেশন, রাইট? কিন্তু যদি বলা হয় হোয়াট ডু মিন বাই প্রোটোকল, তখন কি আমি বলবো দুই বা ততোধিক ডিভাইসের ভিতর ডাটা আদান প্রদানকে প্রোটোকল বলে? প্রোটোকলের সংজ্ঞা কি দিয়েছিলাম? দুই বা নিয়ম ততোধিক নীতি। নিয়ম নীতি, রাইট? দুই বা ততোধিক ডিভাইসের ভিতরে ডাটা আদান প্রদানের নিয়ম নীতিটাকে বলেছিলাম প্রোটোকল। তার মানে কমিউনিকেশন এন্ড প্রোটোকল এই দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট টার্ম। সেম ভাবে HTML ট্যাগ এবং HTML সিনট্যাক্স এই দুটাও কিন্তু ডিফারেন্ট টার্ম। মানে তুমি ট্যাগ যেটাকে বলছো যেটা কৌণিক ব্র্যাকেটের ভিতরে কোনো কিওয়ার্ড ইউজ করছে, কিন্তু কিওয়ার্ড গুলো কেমনে লিখবো এই লিখার যেটা নিয়ম নীতি দ্যাট ইজ কল্ড HTML সিনট্যাক্স। যেমন যদি আমি এইরকম লিখি, তোমরা একটু লক্ষ্য করো, যদি ব্যাপারটা এমন দাঁড়ায় আমি HTML লিখলাম কিন্তু কৌণিক ব্র্যাকেটও দিলাম, কিন্তু কৌণিক ব্র্যাকেটটা আমি এইভাবে দিলাম, বলো তো এটাকে কি HTML ট্যাগ বলা যাবে? না। না স্যার। যদি এরকম করি একটা এরকম দিলাম আরেকটা এরকম দিলাম, এখন না। না। তাও বলা যাবে না। আবার যখন আমি শেষ নির্দেশ করব তখন আমি ধরো লাস্টে এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা দিলাম না, তাহলে কি হবে? আমি দুইবার HTML লিখলাম, একটাতে এরকম ব্যাকস্ল্যাশ দেওয়া দরকার কিন্তু ধরো দেই নেই, তাহলে কি ওটা শেষ নির্দেশ করবে? ডেফিনেটলি করবে না। শেষ নির্দেশ করতে না গেলে স্যার। অবশ্যই আমার ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা ইউজ করতে হবে। আর কিওয়ার্ড গুলো কোথায় লিখতে হবে? লেস দ্যান, গ্রেটার দ্যান, স্যাম্পলের মাঝে লিখতে হবে, বা কৌণিক ব্র্যাকেট বলতে পারো। তাহলে এই যে দেখো কিওয়ার্ড গুলো লিখে যখন একটা ট্যাগ গঠন করব তখন তার কিছু রুলস রেগুলেশন আছে। This rules regulation is called HTML syntax. So that is two different term, কিন্তু এটা মাথায় রাখবা।
পরীক্ষায় মানে কোশ্চেনটা ভালোভাবে না পড়ে 32টা দাঁত বের করে খুশি হওয়া যাবে না। আবার অনেক স্টুডেন্ট এই কাজটাই করছিল। এই HTML ট্যাগের সংজ্ঞা লিখে দিয়ে চলে আসছে। দুটা কিন্তু আলাদা জিনিস। নিয়ম নীতিটা হলো সিনট্যাক্স। এটা বোর্ডে পড়া কোশ্চেন HTML সিনট্যাক্সটা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এখন ট্যাগ কত ধরনের হয়? তোমরা তো পড়েছো, একটু একটু তো মনে আছে। বলো ট্যাগ কত ধরনের হয়? ট্যাগ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হলো এমটি ট্যাগ। আমি একটু আগে বলেছিলাম মনে আছে যে প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম ট্যাগেরই শুরু এবং শেষ আছে, তবে কিছু ট্যাগ আছে যাদের শুরু আছে কিন্তু শেষ নেই। তো যাদের শুরু আছে কিন্তু শেষ নেই তাদেরকে বলা হয় এমটি ট্যাগ, আর যাদের শুরু এবং শেষ দুইটাই আছে তাদেরকে বলা হয় কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগের একটা বাংলা আছে, কি বলতো, বলতে পারবা? অনেক সময় পরীক্ষায় আসে, তখন আবার প্যাচ লাগায় ফেলো না। কন্টেইনার ট্যাগের আরেকটা বাংলা নাম হচ্ছে ধারক ট্যাগ। কি বলা হয়? ধারক ট্যাগ। এমটি ট্যাগের বাংলা তাহলে কি হবে? এমটির বাংলা কি? ফাঁকা, তাই না? এমটি জি ট্যাগ স্যার। বা ফাঁকা ট্যাগ, এই জিনিসটা মনে রাখবা। পরীক্ষায় অনেক সময় বোর্ডে আসছে যে নিচের কোনটা ফাঁকা ট্যাগ নির্দেশ করে। এখন আমরা তো আসলে ইংরেজি বলে বলে অভ্যস্ত, যার কারণে ওই যে একটা কবিতা আছে না 21শে ফেব্রুয়ারির দিন আমাদের কলেজে বললো যে আমার বাংলাটা ঠিক আসে না। আসলে এই ব্যাপারটা এরকমই ঘটে যায় পরীক্ষার ক্ষেত্রে যদি বাংলা চলে আসে। তাহলে এখানে আমরা সংজ্ঞাগুলো যেহেতু বলেই দিলাম, চলো আমরা এক্সাম্পল সহ সংজ্ঞাটা একটু বলে দিই। যে সমস্ত ট্যাগের ওপেনিং দ্যাট মিন্স শুরু এবং শেষ উভয় থাকে সেটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন এখানে দেওয়া আছে প্যারাগ্রাফ ট্যাগ আর একটা দেওয়া আছে বোল্ড ট্যাগ। আমরা পরে এগুলোর কাজ দেখব, বাট আমি বোঝাতে চাচ্ছি এটাই। দেখো এখানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার আছে, তার মানে এই ট্যাগগুলোর শুরুও আছে শেষও আছে। কিন্তু যে ট্যাগগুলোর শুধুমাত্র শুরু আছে কিন্তু শেষ বা ক্লোজিং নেই সেগুলোকে আমরা এমটি বা ফাঁকা ট্যাগ বলবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। যখন 25টা এমসিকিউ আসতো সবগুলো চ্যাপ্টার থেকে, তখনই এখান থেকে একটা এমসিকিউ পরীক্ষায় দেওয়া হতো। আর এবার তো চ্যাপ্টার কম, তার মানে ডেফিনেটলি তুমি ধরে নিতে পারো 99% সম্ভাবনা আছে এই টপিক থেকে একটা এমসিকিউ দেওয়া। তাহলে এমপি ট্যাগ আপাতত এই তিনটা জানলেই হবে। এই তিনটাই ঘুরে ফিরে বোর্ড পরীক্ষা ইন্টারমিডিয়েটে আসে। আমি এগুলোর কাজ দেখাবো। ইমেজ মানে এটা ছবি নিয়ে কাজ করবে, বুঝতেই পারতেছো। ব্রেক ট্যাগ মানে একটা লাইনের পর আরেকটা লাইন ব্রেক দিয়ে পরের লাইনে যাতে যায়। আমি পরে কোড করে আরো ক্লিয়ার করব ব্যাপারগুলো। আর এইচআর মানে কি জানো? এইচআর মানে হচ্ছে হরিজন্টাল রো। হরিজন্টাল রো বুঝো? আচ্ছা, ছোটবেলায় যখন গ্রাফের অঙ্কগুলো করেছো বলো তো এই রেখাটাকে কি বলা হয়? অনুভূমিক রেখা, তাই না? এই রেখাটাকে। জি স্যার। আর এটাকে কি বলা হয়? উলম্ব। উলম্ব রেখা, রাইট? উলম্ব। অনুভূমিক রেখার ইংলিশটাই হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল অ্যাক্সিস বলা হয়। আর এইখানে আর তে হলো রো আর এইচ তে হলো হরিজন্টাল। তার মানে হচ্ছে অনুভূমিক বরাবর যদি এরকম একটা রো এর দাগ টানো তাহলে এই ট্যাগ ইউজ করতে হবে। মানে ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট লিখেছো, অ্যাসাইনমেন্ট লিখে ধরো লাস্টে এরকম একটা দাগ দিলা। এইরকম যদি হরিজন্টালি কোনো রো এখানে ড্র করতে চাও ওয়েব পেজে, তখন আমরা এইচআর ট্যাগ ইউজ করব। এইচআর থেকে মানে হরিজন্টাল রো থেকে এইচআর কথাটা আসছে। তাহলে ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ আর ইমেজ ট্যাগ এটা জ্ঞানমূলক বহুপদী, যে কোনো ভাবে এমসিকিউ আসতে পারে। আবার বলছি, জ্ঞানমূলক বহুপদী যে কোনো ভাবে এমসিকিউ আসতে পারে। যদি বলা হয় নিচের কোনটা ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ, অথবা নিচের কোনগুলো এমটি ট্যাগ, তখন 1 নাম্বার অপশনে দিল ব্রেক, দ্বিতীয়টা দিল এইচআর, তৃতীয় হয়তো আন্দাজে আরেকটা দিয়ে দিল। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2। মনে যেন থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস টেস্ট নিব আমি বলেই দিচ্ছি একটা কোশ্চেন ফাঁস করে দিলাম, এখান থেকে আমি একটা এমসিকিউ দিব। তাহলে এইটা আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার এইচটিএমএল এলিমেন্ট বা উপাদান, এই টপিকসটা থেকে 1 মার্কের একটা কোশ্চেন আসে।
কি বলছে? ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট থাকে তাকে HTML এলিমেন্ট বা উপাদান বলে। খুব সহজ একটা সংজ্ঞা, উদাহরণ দিলে আরেকটু ক্লিয়ার হবে। পি মানে তো প্যারাগ্রাফ ট্যাগ, এটা তো বলেছি, মনে আছে। আমি কোডিং গুলো দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। পি হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে এটার ওপেনিং আছে, ক্লোজিং আছে। তাহলে বলো তো এই প্যারাগ্রাফ ট্যাগটাকে কোন ধরনের ট্যাগ বলবো? কন্টেইনার ট্যাগ বলবো নাকি এমটি ট্যাগ বলবো? কন্টেইনার ট্যাগ। কন্টেইনার ট্যাগ, রাইট। কারণ এটার ওপেনিং ক্লোজিং দুইটাই আছে। তাহলে এইটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, যেহেতু এখানে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার নেই, তাহলে এইটাকে কি বলবো? যেটাতে ব্যাকস্ল্যাশ আছে, ক্লোজিং ট্যাগ। এন্ডিং বা ক্লোজিং ট্যাগ, রাইট। তাহলে এই যে মাঝের যে অংশটুকু আছে, সংজ্ঞাটা পড়ো। ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে কন্টেন্ট থাকে, তাহলে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে এখানে কন্টেন্টটা কি আছে? রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। সো এইটাকে আমরা বলবো হচ্ছে HTML এলিমেন্ট। বুঝতে পেরেছো? সংজ্ঞাটা ক্লিয়ার? উদাহরণ মনে রাখবা, জি তাহলে স্যার। আরো সংজ্ঞা নিজের মতো লিখতে পারবা। দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এই যে মাঝের অংশটাকে কি বলছে? HTML এলিমেন্ট। তাহলে নিজের মতো লিখা যাবে না? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর মাঝখানে যে অংশটুকু থাকে বা কন্টেন্ট থাকে তাকে HTML এলিমেন্ট বলে। অনেক সময় HTML এলিমেন্টটাকে অনেক সময় HTML কন্টেন্টও বলা হয়। কারণ হচ্ছে এই অংশটার নাম তো বেসিক্যালি কন্টেন্ট। এইজন্য এমসিকিউ অপশনে যদি দেখো যে এলিমেন্ট কথাটা নেই, দেওয়া আছে কন্টেন্ট, তাহলে ওইটা অ্যান্সার করবা। বাট মোস্ট প্রায়োরিটি হচ্ছে যদি এলিমেন্ট কথাটা দেওয়া থাকে, তাহলে ওইটাই অ্যান্সার করতে হবে। বাট যদি না থেকে অল্টারনেট ওয়ার্ডটা যদি তোমার কন্টেন্ট ইউজ করা থাকে, তাহলে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই তো একটা বেসিক সিনট্যাক্স বা স্ট্রাকচার থাকে। কি বলো? আমরা যখন সি প্রোগ্রাম পড়েছিলাম তখন একটা স্ট্রাকচার ছিল না? প্রথমে আমরা দেখেছিলাম কিছু হেডার ফাইল থাকে, তারপর মেইন ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, রাইট? তারপরে এই যে জি আমরা স্যার। বাংলা গ্রামার ইউজ করি, সেখানেও কিন্তু আসলে মানে কিছু নিয়ম নীতি আছে। যদিও আমরা বাংলা বলে অভ্যস্ত, তাই আমরা স্ট্রাকচার গঠন করে আসলে বাক্য গঠন করি না। কিন্তু আবার ইংরেজি যখন করো তখন করো না? স্ট্রাকচার ইউজ করো না? সাবজেক্ট যোগ ভার্ব ওয়ান যোগ অবজেক্ট এভাবে পড়ো। তাহলে যখন HTML এর কোড যখন লিখবা, তাহলে এইটারও তো একটা বেসিক স্ট্রাকচার থাকবে, তাই কিনা? অবশ্যই থাকবে। জি স্যার। আচ্ছা, তাহলে সেই স্ট্রাকচারটা কেমন? প্রথমে হলো HTML, এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এই কোডটা আমি HTML দিয়ে লিখেছি। আর এই ব্যাকস্ল্যাশটা কি নির্দেশ করে? HTML এর শেষ। এরপরে এখানে থাকবে HTML এর পরে হেড। হেডের ভিতরে থাকবে হচ্ছে টাইটেল নামে একটা ট্যাগ। ওয়েব পেজের দেখবা যে প্রত্যেকটা পেজের একটা টাইটেল থাকে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। এখানে টাইটেল অফ দ্য ওয়েব পেজ। টাইটেল অফ দ্য ওয়েব পেজ তুমি নিজের মতো নাম দিতে পারো। তবে দেওয়ার নিয়মটা হচ্ছে